কপাল পুড়েছে ঋণ ও বিল খেলাপিদের, মনোনয়ন বাতিলের তালিকায় আওয়ামী লীগের হেভিওয়েটরাও। নতুন প্রতিনিধি পাওয়ার অপেক্ষা ভোটাররা, পাড়া মহল্লায় নির্বাচনে হাওয়া চায়ের কাপের ঝড়। অস্বাভাবিকভাবে বাড়ছে বন্ধ থাকা প্রতিষ্ঠানের শেয়ারের মূল্য, সক্রিয় কারসাজি চক্র বলছেন বিশেষজ্ঞরা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সকাল ৯টার ২১ সংবাদে, সাথে আছে আমি রাজীব জামান। আর দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। যাচাই বাছাইয়ে ৩০০ আসনে ১,৯৮৫ জন প্রার্থীর মনোনয়ন বৈধ হয়েছে, বাতিল হয়েছে ৭৩১টি। বাদ পড়ারা হয় ঋণ খেলাপি, নয়তো পানি গ্যাস সহ ইউটিলিটি সার্ভিসের বিল খেলাপি। বাদ পড়েছেন আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থীরাও। মিনালা দেওয়া রিপোর্ট। চরম ব্যস্ততার মধ্য দিয়ে দিন পার করতে হলো নির্বাচন কর্মকর্তাদের। ঢাকায় জেলা প্রশাসকের কার্যালয়ে ৫টি এবং বিভাগীয় কমিশনারের কার্যালয়ে প্রার্থীদের উপস্থিতিতে চলে যাচাই বাছাই ও নিরীক্ষা। ঢাকায় ২০টি আসনে ১৫৬ জন প্রার্থীকে বৈধ ঘোষণা করা হয়েছে, আর বাতিল হয়েছে ৭৮ জন। ঢাকা ৬ আসনে বৈধ ৮ প্রার্থীর মধ্যে রয়েছে আওয়ামী লীগের প্রার্থী সাইদ খোকন, জাতীয় পার্টির কাজী ফিরোজ রশিদ। ঢাকা ৭ আসনে হাজী সেলিম পুত্র সোলাইমান সেলিম সহ ৬ জনকে বৈধ ঘোষণা করা হয়েছে। এই আসনে তৃণমূল বিএনপির প্রার্থী বৈধতা পায়নি। ঢাকা ৭ আসনে আওয়ামী লীগের আফম বাহাউদ্দিন নাসিম ও ঢাকা ৯ আসনে সাবির হোসেন চৌধুরী, ঢাকা ১০ আসনে চিত্রনায়ক ফেরদৌস, ঢাকা ১১ আসনে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের প্রার্থিতা বৈধতা পেয়েছে। একাধিক প্রার্থিতার মধ্য দিয়ে আমরা একটা অংশগ্রহণমূলক অবাধ একটা সুষ্ঠু নির্বাচনের দিকে যাচ্ছি। সবাইকে আহ্বান জানাবো যে ভোট কেন্দ্রে প্লিজ আসুন, এসে আপনার পছন্দের প্রার্থীকে আপনি নির্বাচন করে নিতে। বৈধ ঘোষিত হয়েছে ঢাকা ১৩ আসনের আওয়ামী লীগের প্রার্থী জাহাঙ্গীর কবির নানক, ঢাকা ১৪ আসনে যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল খান নিখিলের প্রার্থিতা। ঢাকা ১৫ আসনে ৮ জন প্রার্থীর ৮ জনই বৈধ। ১৬ আসনে ৭ জন প্রার্থীর মধ্যে ১ জনের মনোনয়ন বাতিল ঘোষণা হয়। আনন্দ উৎসবের মধ্যে দিয়ে জনগণের স্বতঃস্ফূর্ত ভোটারদের উপস্থিতিতেই আমি বিশ্বাস করি ৭ তারিখে একটা জাগরণ সৃষ্টি হবে। এদিকে গোপালগঞ্জ ৩ আসনে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সহ ৫ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। মোট ৫টি মনোনয়নপত্র গৃহীত হয়েছে এবং তাদের প্রার্থিতা বৈধ বলে ঘোষিত হয়েছে। তার মধ্যে প্রথমে আছেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার মনোনয়নপত্রটি গৃহীত হয়েছে। দ্বৈত নাগরিকত্ব থাকায় বরিশাল ৪ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডক্টর শাম্মী আহমেদের মনোনয়ন বাতিল হয়েছে। তবে বর্তমান সংসদ সদস্য ও স্বতন্ত্র প্রার্থী পঙ্কজ নাথের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। বরিশাল ৫ আসনে সাবেক মেয়র সেরনিয়াবাদ সাদিক আব্দুল্লাহর মনোনয়ন বৈধতা দিয়েছে রিটার্নিং কর্মকর্তারা। সিরাজগঞ্জের ৬টি আসনে ৪৩ জন প্রার্থীর মধ্যে ১৩ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে। সিরাজগঞ্জ ৫ আসনে স্বতন্ত্র প্রার্থী আব্দুল লতিফ বিশ্বাসের প্রার্থিতা বৈধ ঘোষিত হয়েছে। পটুয়াখালী ১ আসনে জাতীয় পার্টির প্রার্থী রুহুল আমিন হাওলাদারের প্রার্থিতা বৈধতা পেয়েছে। এদিকে চট্টগ্রাম ৯ আসনে ৭ জন প্রার্থীর মধ্যে সবাইকে বৈধ ঘোষণা করা হয়েছে। ফরিদপুর ৩ সংসদীয় আসনে আওয়ামী লীগের প্রার্থী শামীম হক এবং স্বতন্ত্র প্রার্থী একে আজাদকে বৈধ ঘোষণা করা হয়েছে। রিটার্নিং কর্মকর্তাদের এই সিদ্ধান্তের বিষয়ে আপিল ও নিষ্পত্তির সময় থাকছে ৫ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত, আর প্রার্থিতা প্রত্যাহারের সময় থাকছে ১৭ ডিসেম্বর পর্যন্ত। মিনালা দিবা, ২১ টেলিভিশন, ঢাকা। এবারে আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল ভোটের খবর। ভোটের হাওয়া বইছে দক্ষিণের জেলা পটুয়াখালীতে। নির্বাচনী মাঠে সরব আওয়ামী লীগ ৪টি আসনে এবার মনোনয়ন পেয়েছেন আফজাল হোসেন, আসমা ফিরোজ, SM শাহজাদা ও মাহবুবুর রহমান। দলের নেতারা বলছেন ব্যাপক উন্নয়নের কারণে সব আসনেই নৌকার জয় হবে, আর বিএনপি বলছে নির্বাচনে গেলে তারাই জয়ী হবে। তবে জেলার বিশিষ্টজনেরা মনে করছেন এবারের নির্বাচনে উন্নয়নই হবে মূল ফ্যাক্টর। প্রতিনিধি মুজাহিদ প্রিন্সের রিপোর্ট জানাচ্ছেন আকবর হোসেন সুমন।
আন্দোলন চাই না, যেহেতু আমাদের দিন খাটতে হয়, দিন খাইতে হয়। সুন্দরভাবে নির্বাচন চাই, আমরা সবাই যেন যে ওই জায়গায় ভোট দিতে পারি। সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হোক এবং জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে নির্বাচনটা হোক। জেলার বিশিষ্ট জনরাও বলছেন মানুষ উন্নয়নের পক্ষে। সরকারের ধারাবাহিকতা থাকলে উন্নয়ন টেকসই হবে বলেই মনে করেন তারা। একটি দেশে যখন উন্নয়ন ত্বরান্বিত হয় তো সে মানুষ তো উন্নয়নই চায়। যদি চলমান সরকারই প্রতিষ্ঠিত থাকে তাহলে তার ব্যাহত হয় না, আরো উন্নয়নের গতি দ্বারা বৃদ্ধি হয়। প্রস্তুতি শেষ করে ভোটের মাঠে আওয়ামী লীগের নেতাকর্মীরা। 4টি আসনেই জয়ের ব্যাপারে আশাবাদী জেলা নেতৃত্ব। এই পটুয়াখালী জেলায় ৭৭টা ইউনিয়ন, এই ৭৭টা ইউনিয়নের মধ্যে 2-1টা ইউনিয়ন বাদে আর সমস্ত ইউনিয়নে আমি নৌকাকে বিজয় করার জন্য চারণের মতো ঘুরে বেরিয়েছি। উন্নয়নকে স্বীকার করেই বিএনপি নেতারা বলছেন আগের তুলনায় বিএনপি এখন আরো শক্তিশালী। এই মুহূর্তে যদি আমাদের দল যদি সিদ্ধান্ত নেয় যে দ্বাদশ সংসদ নির্বাচনে যাবে, সেক্ষেত্রে আমরা ইনশাল্লাহ 4টি আসনেই আমরা নির্বাচন করতে পারবো। সেই সাংগঠনিক সেই রাজনৈতিক সক্ষমতা আমাদের আছে। আগামী 7 জানুয়ারি জেলার 4টি আসনে 11,93,057 জন ভোটার পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে সংসদে পাঠাবেন। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন। দ্বাদশ সংসদ নির্বাচনের প্রার্থিতা যাচাই বাছাই শেষ। ভোটাররা উন্মুখ নতুন জনপ্রতিনিধি নির্বাচনের অপেক্ষায়। পাড়া মহল্লায় চার কাপে উঠছে ঝড়, বইছে নির্বাচনের হাওয়া। 21 টেলিভিশনের নিয়মিত আয়োজনে ঢাকা 14 আসনের ভোটারদের সাথে কথা বলেছেন দীপু শিকদার। যেই দল ভালো কাজ করবে সেই দলকে ভোট দিব। যদি কিছু কিছু দল নির্বাচনে আসবে না শুনতেছি, যদি তারা নির্বাচনে না আসে তাহলে কিভাবে বুঝবো যে জনগণ কাকে পছন্দ করে, জনগণ কোন দলকে পছন্দ করে, কারা এই দেশের জন্য ভালো কাজ করবে, এই দেশের ভালো কারা চায়। যদি সব দল নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে আমরা বাইছা নিব যে কোন দল ভালো কাজ করবে তাদেরকে ভোট দিব। কি বলুন ভাই, এই যে হরতাল অবরোধ দিতেছে আমাদের মতো দিনমজুরি মানুষ, খুবই সমস্যা ভুগতেছি আমরা। এই যে 1-1.5 মাস বসে রয়েছি, তারা সুস্থ নির্বাচন করুক, সুস্থ নির্বাচনে আসুক, এটাই আমাদের আশা ভাই। আমি আসলে চাই যে সুন্দর করে যাতে নির্বাচনটা হয়, জ্বালাও পড়া এগুলো যাতে না হয়। ঠিক আছে, আমরা খুব আতঙ্কের ভিতরে থাকি। উনি কাজ করছে, ঠিক আছে, উনি কাজ করছে, ওনার কাজ দেখে ভোট দিব। মেট্রো রেল চালু হয়ে গেছে, কত মানুষ কত একটা ইয়ার থেকে পাচ্ছে। সকালবেলা উঠে তারপরে অফিসে যায়, আবার অফিসে যাইয়া আবার এই যে জ্যাম ঠেলে অফিসে যাই, আর অফিস করতে মন চায় না। কিন্তু এখন কত সুন্দর এটা চালু হয়েছে, বাস 10-15 মিনিটের জায়গায় আগারগড় থেকে ইয়াতে মতিঝিল। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর আমাদের দেশের অনেক উন্নয়ন পাচ্ছি, সেক্ষেত্রে আমি মৌলিকভাবে আওয়ামী লীগকেই ভোট দেবো। হরতাল ডাকে, এক রুমের মধ্যে বসে বসে মোবাইল দিয়ে হরতাল ডাকে ছিঁড়া খেতে গায়ে দিয়ে তারা ঘুমায়, ঠিক আছে, রাস্তা নামে না। আমরা দেখেন এখন বেকার হয়ে গেছি, আজকে 1 মাস ধরে বেকার। ওদের তো কিছু হইতেছে না, ওদের তো আর ভালো হইতেছে। মনে করে হায় রে আমাদের সরকার না, আওয়ামী লীগ সরকার কিন্তু নামই না সরকার না, ঠিক আছে। আওয়ামী লীগ সরকার ইনশাল্লাহ থাকবেই, আওয়ামী লীগ সরকার আমরা ভোট দিয়ে আবারও বানাবো। তো এবারের নির্বাচনও আমরা আশাবাদী যে আওয়ামী লীগ সরকার আসুক। আসার কারণটা হইলো এই, না আসার কারণটা হইলো এই যে দেশের উন্নয়ন অনেক কিছুই হয়েছে, আরও হবে, আশাবাদী। ফিরছি অন্যান্য খবরে। শক্ত মৌলভিত্তির অনেক শেয়ারের ক্রেতা নেই, আটকে আছে বেঁধে দেওয়ার সর্বনিম্ন দাম বা ফ্লোর প্রাইসে। তবে বন্ধ বা উৎপাদনে না থাকা কিছু প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে অস্বাভাবিকভাবে। লেনদেনও এগিয়ে অতি দুর্বল এসব প্রতিষ্ঠানের শেয়ারগুলো। বিশেষজ্ঞরা বলছেন বন্ধ কোম্পানি চালু বা পর্ষদ পুনর্গঠন সংক্রান্ত বিসিসি নেওয়া উদ্যোগকে ঘিরেই কারসাজি চক্র সক্রিয় রয়েছে। মেহেদী হাসানের রিপোর্ট। 2020 সালে পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির দায়িত্ব নেন অধ্যাপক শিবলি রুবায়েতুল ইসলামের নেতৃত্বাধীন কমিশন। পরে অন্যান্য উদ্যোগের পাশাপাশি বন্ধ ও লোকসানি কোম্পানি সচল ও পর্ষদ পুনর্গঠনের পদক্ষেপ নেয় বিএসইসি। লক্ষ্য, কোম্পানিগুলো মুনাফায় ফিরলে লাভবান হবে পুঁজিবাজার ও বিনিয়োগকারীরা। এর মধ্যে বাংলাদেশ মনস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং, তমিজউদ্দিন টেক্সটাইল, মুন্নু ফেব্রিক্স, সোনালী পেপার এবং পেপার প্রসেসিং, এই 5 প্রতিষ্ঠানকে ওটিসি মার্কেট থেকে মেইন বোর্ডে ফেরানো হয়। প্রক্রিয়ার অংশ হিসেবে ওয়াইম্যাক্স ইলেকট্রোড এবং ইয়াকিন পলিমারের মালিকানায় বদল আসে। এছাড়া ইমাম বাটন ইন্ডাস্ট্রিজ, আলহাজ টেক্সটাইল, ফোয়াং ফুডস, এমারেল্ড অয়েল, অ্যাসোসিয়েট অক্সিজেন, অগ্নি সিস্টেমস,
C&A টেক্সটাইলস, ফ্যামিলি টেক্স, বিডি ওয়েল্ডিং ইলেকট্রোডস, ফার ইস্ট ফাইন্যান্স, ফার ইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, রতনপুর স্টিল রিরোলিং মিলস, ফার্স্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, ফার্স্ট ফাইন্যান্স এবং ইউনাইটেড এয়ারের পরিচালনা পর্ষদ পুনর্গঠন হয়েছে। বাজার বিশ্লেষকরা বলছেন, নিয়ন্ত্রক সংস্থার উদ্দেশ্য মহৎ, কিন্তু কারসাজি চক্র এসব পরিবর্তনকে ইস্যু বানিয়ে শেয়ারের দাম অস্বাভাবিক বাড়াচ্ছে, যা পরে বিনিয়োগকারীদের হাতে ধরিয়ে দিয়ে কেটে পড়ছে তারা। যারা এই কারসাজি চক্র, তারা মালিক পক্ষের সাথে বসে তারা ডিসাইড করে যে পরিমাণ ডিভিডেন্ড লাগে আমরা এটা দিয়ে দিব। এই ডিভিডেন্ডটা তারা দিয়ে ক্যাটাগরি চেঞ্জ করে নাম কস্তে তারা বি ক্যাটাগরিতে আনে। আর এই শেয়ারগুলো যেহেতু কোনো প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী কিনে না এবং সাধারণ বিনিয়োগকারী কিনে না, ওই কারসাজি চক্র এই শেয়ারগুলো তারা নিজেদের হাতে নিয়ে তারপর বিভিন্ন তথ্য তারা যখন একটা সিগনিফিকেন্ট দামে যায় বাজারে এই ধরনের তথ্য রিলিজ দিয়ে দেয় যে অমুক গ্রুপ কিনে নিচ্ছে, তমুক গ্রুপ কিনে নিচ্ছে। সেখানে কিন্তু মানুষ আস্তে আস্তে ওখানে যায়, তখন কিন্তু তারা আস্তে করে মানুষের হাতে শেয়ারগুলো ডিস্ট্রিবিউট করে দিয়ে, এবং এই জায়গায় যারা শেয়ারে বিনিয়োগ করে আটকে যাবে তারা কিন্তু জীবনে আর এখান থেকে বেরোতে পারবে না। এছাড়াও বাজারে আরও অনেক কোম্পানির মালিকানা পরিবর্তনের গুজব ছড়িয়ে শেয়ারের দাম বাড়ানো সহ নানা কারসাজি চলছে। যেমন 2003 সাল থেকে বন্ধ ওটিসির কোম্পানি রাঙামাটি ফুডস। ডিএসির তদন্তে দেখা গেছে একটি গ্রুপ কোম্পানিটি মাত্র 1 কোটি টাকায় কিনে নেয়। পরে ডিএসির এসএমই বোর্ডে তালিকাভুক্ত হতে কোম্পানির পক্ষে কোনো অর্থ না দিয়েই প্রায় 42 কোটি টাকার নতুন শেয়ার ইস্যু করা হয়। এ জালিয়াতি ধরা পড়ার পর এসএমই বোর্ডে ফেরার আবেদন বাতিল করেছে ডিএসি। এই শেয়ার ইস্যু করার ব্যবসাটা তাকে কিন্তু বহু আগে একটা প্ল্যান বিসেকে জমা দিতে হইতো। বিসেক যদি এটাকে ভায়াবল বা ফিজিবল মনে করতো তখন সেটাকে অ্যাপ্রুভ করতো। বিসেকের সম্মতিতে যদি অ্যাপ্রুভ হয়ে তারা এই বন্ধ কোম্পানিকে প্রোডাকশনে নিয়ে আসতো তখন শেয়ার হোল্ডার উপকৃত হতো। বাট এখন তারা কি করছে, ধরেন নাম কস্তে 1 কোটি 2 কোটি টাকা বিনিয়োগ করছে, 40-50 কোটি টাকা সেই শেয়ার তারা বাইরে বিক্রি করে দিচ্ছে। বিক্রি করে এই জায়গাটায় এই সেক্টরটাকে এটাকে গ্যাপে একটা নতুন ধরনের গেম শুরু করেছে বাজারে। বিএসইসি বলছে তাদের উদ্যোগের ফলে বেশিরভাগ বন্ধ কোম্পানি উৎপাদনে ফিরেছে, লাভের মুখও দেখেছে, বাকি প্রতিষ্ঠানগুলোও ভালো করছে। যেটা বোর্ডের সমস্যা সেটা বোর্ড, যেটা ম্যানেজমেন্টের সমস্যা সেটা ম্যানেজমেন্ট, এগুলোকে ঠিক করার উদ্যোগ নিলাম। আমরা উদ্যোগ নেওয়ার পরে আমরা প্রায় 30-35টি প্রতিষ্ঠান নিয়ে কাজ করেছি। এর মধ্যে প্রায় 15-20টি অলরেডি প্রোডাকশনে চলে আসছে, বাকিগুলোও চলে আসবে। যেগুলো শুরু হয়েছে সেগুলোর এত তাড়াতাড়ি প্রফিট চাচ্ছেন, এদের প্রচুর লস আছে সব কোম্পানির, কারণ এগুলো সব একটা পর্যায়ের মাঝামাঝি অবস্থায় আছে। রেজাল্টগুলো আপনারা খুব শিগগিরই পাবেন। শেয়ারের অস্বাভাবিক মূল্য ও লেনদেন বৃদ্ধির ঘটনাকে কারসাজি বলতে নারাজ বিএসইসি। বলছে শেয়ারের মূল্য ঠিক করা বিএসইসির দায়িত্ব নয়। তারা এগুলাকে চালু করাতে এখন হাজার হাজার লোকের আবার কর্মসংস্থান হচ্ছে। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। অনুমোদন ছাড়াই ফসলি জমিতে যত্রতত্র গড়ে উঠছে ইটভাটা। আবার অনুমোদনের জন্য নামমাত্র কাগজপত্র জমা দিয়েই চালু হয়ে যাচ্ছে ইটের ভাটা। নোয়াখালীর সুবর্ণচর উপজেলার এসব ইটভাটা কমাচ্ছে কৃষি উৎপাদন, ব্যাপক ক্ষতির মুখে কৃষকরা। নোয়াখালীর প্রতিনিধি তথ্য ছবিতে মাসুম আলীর রিপোর্ট। ফসলি জমি কেটে ইটভাটার জন্য প্রস্তুত করছেন শ্রমিকরা, আর চারপাশে দুলছে সোনালী রঙের পাকা আমন। আশপাশে কোনো জমি অনাবাদি নেই। আমন উঠলেই রবি মৌসুমে এসব জমিতে তরমুজ, সয়াবিন, বাদাম, সূর্যমুখী চাষ হবে। কোথাও কোথাও শশা, সিম সহ শীতকালীন নানান সবজিও আবাদ করবেন কৃষকরা। অথচ এসব 2 ও 3 ফসলি জমি ঘেঁষে নির্মাণ হচ্ছে নতুন নতুন ইটভাটা। নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজব্বার ইউনিয়নের পশ্চিম চরজব্বার ও চরজুবলি ইউনিয়নের কচ্ছপিয়া এলাকায় এসব নতুন ইটভাটা নির্মাণ হচ্ছে। এলাকার প্রায় প্রতিটি পরিবারই কৃষি নির্ভর। আশপাশেই হাজারো একর জমি, শত শত বাড়িঘর, দোকানপাট ও শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। কিন্তু কোনো কিছুরই তোয়াক্কা করছেন না প্রভাবশালীরা। প্রশাসনও আছে চোখ বুজে। এখানে বিক্রি হইতেছে, আমরা আগে জানতাম না, আমরা মাটি টাড়ি কাটতেছে, জানি যে এগুলো প্রজেক্ট হইতে পারে। আঙ্গো গাছ আর ক্ষতি হইব, আঙ্গো কোনো কিছু হইতো না। যখন বয়লার চালু হইব তখন মাটির তস্কর সব চলে যাবে। সব জায়গা কৃষিপূর্ণ, কিন্তু এই ফিল হইলে আমাদের ফাঁয়ে কুড়েল মারণে। সরজমিনে দেখা যায় কোনো প্রকার অনুমতি ছাড়াই উপজেলার 2টি গ্রামে নতুন করে তাহেরা, মুক্তা ও আলিফ ব্রিক্স নামে 3টি বাংলা ইটভাটা নির্মাণাধীন। যেসব জমিতে নতুন করে ভাটা গড়ে তোলা হচ্ছে সবই একাধিক ফসলি জমি। ভাটা মালিকদের দাবি নিজস্ব জমিতেই নির্মাণ করা হচ্ছে ভাটা। অনুমোদনের আবেদন করা হয়েছে। আমরা শুধু আমাদের মাঠটা পরিষ্কার করার কার্যক্রম করতেছি। আর আমার এই জমিটা মূলত এক ফসলি জমি, শুধু ধান হয়, এই জন্যই আমরা এখানে এটা করতেছি। আমরা প্রত্যেকটা জায়গায় জায়গায় ডিসি অফিস হইতে, পরিবেশ অফিস হইতে আমরা অনুমোদন দিছি। এখান থেকে আমাদের প্রক্রিয়া দিন চলতেছে।
তবে প্রশাসন বলছে ইট ভাটাতে নিরুৎসাহিত করা হচ্ছে উদ্যোক্তাদের। অনুমতি ছাড়া ভাটা নির্মাণের উদ্যোগ নিলেই নেওয়া হবে ব্যবস্থা। এখানে প্রচুর কৃষি জমি আছে, পাশে শিক্ষা প্রতিষ্ঠান আছে, বাড়িঘর আছে, এই সমস্ত জায়গায় ইট ভাটা আমরা নিরুৎসাহিত করি এবং যেটি আমরা শুনলাম এটি আমি উপজেলা নির্বাচনের মাধ্যমে তার মাধ্যমে সরজমিনে দেখে যাচাই করে তারপর হয়তো আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। জেলার কৃষি ভাণ্ডার খ্যাত সুবর্ণচর উপজেলায় বর্তমানে ইট ভাটা রয়েছে অন্তত 15টি। এর মধ্যে নতুন ভাটা গড়ে উঠলে হুমকিতে পড়বে এ অঞ্চলের কৃষি। মাসুমা লিসা, একুশে টেলিভিশন। জন্ম থেকে অন্ধ হওয়ার অজানা এক ব্যাধি বয়ে বেড়াচ্ছেন মুন্সিগঞ্জের একটি পরিবার। 4 প্রজন্ম ধরে টঙ্গীবাড়ি উপজেলার নজরুল ইসলামের পরিবারের অধিকাংশ সদস্যই জন্ম নিয়েছেন অন্ধ হয়ে। নানা প্রতিবন্ধকতায় জীবন কাটলেও দমে যাননি কেউই। মুন্সিগঞ্জ থেকে সাইফুর রহমান টিটু রিপোর্ট জানাচ্ছেন রত্না জামান। মুন্সিগঞ্জের আউটশাহী ইউনিয়নের নজরুল ইসলাম ভালো গান করলেও চোখে নেই দেখার শক্তি। জন্ম থেকেই অন্ধ। তাকে অনেকেই চেনেন নজরুল বাউল নামে। শুধু তিনিই নন, তার পরিবারের অধিকাংশ সদস্য জন্মান্ধ। 4 প্রজন্ম ধরে সবাই বয়ে চলেছেন অজানা এক ব্যাধি। বিভিন্ন অনুষ্ঠানে গান করে কোনো মতে দিন চলে তাদের। খোদাবক্স থেকে শুরু, খোদাবক্স থেকে কাদির চান ফকির, কাদির চান ফকির থেকে মারফত আলী ফকির, মারফত আলী ফকিরের পর থেকে আমি হোসেন বয়াতি, আমি নজরুল বয়াতি, আমার বাইস্তারা, আমার নাতিনাত করে আছে আর কি প্রজন্মের যারা আছে। পরিবারটির 13 জন সদস্য অন্ধ। তাদের কেউ পারেন গাইতে, কেউ আবার বাজান বাদ্যযন্ত্র। প্রাতিষ্ঠানিক শিক্ষার ব্যবস্থা নেই। বড়দের সাথে থেকে গান শিখেন ছোটরা। এরা চোখে দেখে না, কি করে খাইবো, গান বাজনা করে। এরা খুব কষ্ট এবং অসহায়ত্বের মধ্যে দিন যাপন করতে। সরকার আমাকে কিছু সাহায্য সহযোগিতা করে। চিকিৎসক বলছে রোগটি জেনেটিক। এখনো আবিষ্কার হয়নি এ রোগের কোনো চিকিৎসা। তবে ডিএনএ মডিফিকেশন অথবা থেরাপির মাধ্যমে নিশ্চিত হতে পারে পরবর্তী প্রজন্মের স্থূলতা। জিন থেরাপির মাধ্যমে এটা দেখতে হবে যে যেই প্রজন্ম থেকে পর থেকে আমরা চাচ্ছি যে ট্রিটমেন্টটা দেওয়ার, যে সুস্থ বাচ্চা হয় কিনা, তো ওই প্রজন্ম থেকে আসলে জিন থেরাপি মা বাবাকে এই ট্রিটমেন্টটা দিতে হবে। প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য আমাদের সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে শতভাগ ব্যক্তির জন্যই ভাতার সুযোগ রয়েছে। এ পর্যন্ত অন্ধ হয়ে জন্ম নিয়ে মৃত্যুবরণ করেছেন পরিবারটির আরও 7 সদস্য। রত্না জামান, একুশে টেলিভিশন। শেষ করছি সকাল 9টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরও একবার। কপাল পড়েছে ঋণ ও বিল খেলাপিদের। মনোনয়ন বাতিলের তালিকায় আওয়ামী লীগের হেভিওয়েটরাও। নতুন প্রতিনিধি পাওয়ার অপেক্ষায় ভোটাররা। পাড়া মহল্লায় নির্বাচনী হাওয়া, চায়ের কাপে ঝড়। অস্বাভাবিকভাবে বাড়ছে বন্ধ থাকা প্রতিষ্ঠানের শেয়ারের মূল্য। সক্রিয় কারসাজি চক্র বলছেন বিশেষজ্ঞরা। সবশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বর আর ভিজিট করুন 21desk.com ওয়েবসাইটে। ছড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথে থাকুন।